কালকে এক্সাম নিতে হবে। ফোনটা দিও। ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করব নত্ব ও সত্য বিধান। এটা নিয়ে আমাদের আজকের ক্লাসে আলোচনা হবে। ওকে, সো ফুলে আপনারা দেখতে পাচ্ছেন এবং সব ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবেন। আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, তো আপনারা কি শুনতে পাচ্ছেন এবং সবকিছু কি ঠিক আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর আজকে ইনশাল্লাহ আমাদের ক্লাস চলবে। তো আমাকে একটু জানিয়ে দিবেন যে আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং অল ওকে আছে কিনা। ওকে, আমি দেখতে পাচ্ছি। ওকে স্যার, খাইতেছি। ওকে, খান আর ক্লাস করেন, খাইতে খাইতেও ক্লাস করা যায়। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি, ভালো আছি। একটু ব্যস্ততার ভিতরে দিন যাচ্ছে এবং আসলে সারাদিন অনেক, এই যে আজকে সেই কলেজে গেলাম, আবার আসলাম, অনেক ঝামেলা বুঝছেন। এই জন্য আপনাদের গতকালকে শরীর খুবই খারাপ ছিল, ক্লাস নিতে পারবো না মনে হচ্ছে, মানে খুব অস্বস্তি বোধ করতেছি। এমনি নর্মালি তো আমি সচরাচর আমার রুটিন অনুযায়ী ক্লাস হয়, ক্লাস কখনো মিস হয় না। তো গতকালকের ক্লাসটা আজকে হচ্ছে নিয়ে নিচ্ছি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব নত্ব এবং সত্য বিধান। কি নত্ব এবং সত্য বিধান? আসেন, এখানে টপিক আসলে দুইটা। একটা হচ্ছে নত্ব বিধান। এখন নত্ব বিধান কি? বাংলা ভাষায় ন রয়েছে দুইটা, একটা হচ্ছে মূর্ধন্য ন আর একটা হচ্ছে দন্ত ন। তো দন্ত নর উপরে পূর্ণ মাত্রা থাকে আর মূর্ধন্য নর উপরে অর্ধমাত্রা থাকে। আর সত্য বিধানে সাধারণত আমরা দুইটা শ-এর ব্যবহার এখানে শিখব। একটা হচ্ছে দন্ত স আর একটা হচ্ছে মূর্ধন্য স। এই দুটো শ-এর ব্যবহারের বিধান আমরা এই জায়গাটাতে আলোচনা করব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আমরা মোটামুটি ভাবে বুঝতে পেরেছি যে নত্ব বিধান কি আর সত্য বিধান কি। এখন দুইটা বর্ণ, যেমন মূর্ধন্য কোথায় বসে, দন্তন্য কোথায় বসে, সেটার ব্যবহারের বিধান। তারপর হচ্ছে দন্তস কোথায় বসে, মূর্ধন্যস কোথায় বসে, এটার ব্যবহারের বিধান। এই যে ব্যবহারের বিধানগুলো, এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে নত্ব বিধান। তো চলেন তাহলে আমরা একটু আলোচনা শুরু করি। তো প্রথমত হচ্ছে মনে রাখবেন রি, তারপর হচ্ছে রিকার। ঠিক আছে, আমরা জানি যে এগুলো একই জিনিস। এরপর হচ্ছে ক্ষীয়, এরপর হচ্ছে মূর্ধন্যস, এরপর হচ্ছে র, এরপর হচ্ছে রেফ, এরপর হচ্ছে রফালা। এই বর্ণগুলোর পর যদি কোনো ন বসে তাহলে সেটা মূর্ধন্য ন। আমি কি বলছি বলেন তো? এই যে এখানে কয়েকটা বর্ণ লিখেছি, রি, রিকার, রি অথবা কি, রি অথবা রিকার, এরপর হচ্ছে ক্ষীয়, এরপর হচ্ছে মূর্ধন্য স, র, এরপর হচ্ছে রফালা। এগুলোর পর যদি কোনো ন বসে সেটা অবশ্যই সেটা মূর্ধন্য ন বসবে। ওকে, আমরা একটু দেখি যে সেই মূর্ধন্য নটা এটা কেমন। যেমন খেয়াল করে দেখেন, আমি লিখলাম যে ঋণ, এই যে দেখেন এখানে মূর্ধন্য ন বসছে, তাই না? দেখেন ঋণ এখানে মূর্ধন্য ন বসছে। ওকে, আমি যদি বলি যে ক্ষণ, এখানে কি বসছে বলেন? মূর্ধন্য ন বসছে। এরপর দেখেন আমি যদি বলি যে রণ, এখানে কি বসছে? দেখেন মূর্ধন্য ন বসছে। যদি বলি যে বর্ণ, এই যে দেখেন রেফ আছে, এই জন্য কি বসছে? মূর্ধন্য ন বসছে। বর্ণ বললে মূর্ধন্য ন বসছে। ব্রণ বললে সেখানে কি? মূর্ধন্য ন বসে। বুঝছেন? তাহলে আমার মনে হয় এরপর দেখেন আমি যদি বলি যে আর কি বলা যায়, এগুলোই তো, তাই না? আমি যদি বলি যে কৃপণ, তাই না? এই যে দেখেন রিকার আছে, এই জন্য মূর্ধন্য ন বসছে। তো আমার মনে হয় আমি এই নিয়মটা বুঝাইতে পারছি। আমাকে একটু বলুন তো এই নিয়মটা কি বুঝতে পারছেন? অর্থাৎ মূর্ধন্য ন, এই বর্ণগুলোর পরে যদি কোনো ন বসে তাহলে সেটা আমাদের মূর্ধন্য ন হবে। পাহাড়ে ঢেলবে জল নেমেছে, জল কোন কারক? অবশ্যই কর্তৃকারক, কারণ এখানে জলই নিজেই নেমেছে। হ্যাঁ, দেবতার ধন কেলয় ফিরে, এটা সম্প্রদান কারক। এখন কোনটার নিচে আন্ডারলাইন সেটা হচ্ছে বিষয়। আচ্ছা বলেন, এই নিয়মটা কি আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আপনাদের যত প্রবলেম সলভের জন্য আপনাদের ডিসকাশন গ্রুপে পোস্ট দেওয়ার কথা বলেছি। যারা ডিসকাশন গ্রুপে অ্যাক্সেস পাচ্ছেন না তারা আবার ওই যে আমাদের তন্ময়কে নক দেওয়ার জন্য সেটাও গ্রুপে বলে দিয়েছি। ওকে, আমি কি বুঝাইতে পারছি বলেন তো? আচ্ছা ফাইন। এরপর আসেন আমরা আরো কিছু বর্ণ দেখি। যেমন কবর্গের যে বর্ণগুলো, কবর্গের বর্ণ কি? ক, খ, এরপর হচ্ছে কি গ, ঘ, এরপর হচ্ছে উ, এরপর হচ্ছে পবর্গের যে বর্ণগুলো প, ফ, ব, ভ, এরপর হচ্ছে কি ম,
এরপর হচ্ছে হ, এরপর হচ্ছে অনুসার, অন্তস্থ অ, এরপর হচ্ছে অন্তস্থ ঝ। এই যে এই কয়টা বর্ণ কি বললাম, ক বর্গের যে 5টা বর্ণ ক খ ঘ গ ম প প ভ ব ম হ অনুসার অন্তস্থ ঝ অন্তস্থ অ, এই যে এই কয়টা বানান, এই যে এই কয়টা বর্ণ, এই কয়টা বর্ণের পরে অর্থাৎ এই কয়টা বর্ণে এবং এইটা প্লাস এইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আবার কি বসে, সেক্ষেত্রে আবার মূর্ধন্য বসে। কি বলছি বলেন, অর্থাৎ এই বর্ণগুলো প্লাস যদি এই বর্ণগুলো হয় তাহলে সেক্ষেত্রে মূর্ধন্য বসে সাধারণত। যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি বললাম যে কি বললাম, যেমন আমি বললাম যে উত্তরায়ণ, দেখেন এই যে উত্তরায়ণ, খেয়াল করে দেখেন উত্তরায়ণ মূর্ধন্য বসবে, কারণ কি দেখেন এই যে র কিন্তু এখানের বর্ণ, আপনি খেয়াল করে দেখেন এই যে র উত্তরায়ণ, দেখেন র, এরপর দেখেন এই যে অন্তস্থ অ, দেখেন এই যে অন্তস্থ অ, এটা কিন্তু এখানের বর্ণ, এই জন্য এটা কিন্তু মূর্ধন্য বসছে, বুঝছেন। এরপর দেখেন নারায়ণ, খেয়াল করে দেখেন নারায়ণ, এটাও কিন্তু সেম কেস। যেমন দেখেন এই যে রটা কিন্তু এই যে দেখেন এইখানের, হ্যাঁ র এই গুচ্ছে, এরপর হচ্ছে অন্তস্থ অ, অর্থাৎ এই দুটোর পরে যেহেতু নটা বসছে তার মানে এটা হচ্ছে কি মূর্ধন্য ন, তাই না, বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর দেখেন আমি যদি বলি যে পরায়ণ, যেমন পরায়ণে খেয়াল করে দেখেন এই যে এখানে কি বসছে মূর্ধন্য বসছে, হ্যাঁ পরায়ণ র অন্তস্থ। আচ্ছা, এইবার আপনারা আমাকে বলেন তো পলায়ন, এই পলায়নে কি মূর্ধন্য ন বসবে না দন্ত ন বসবে, একটু ক্যালকুলেশন করে একটু দেখেন তো কি বসবে বলেন, বলেন পলায়ন, এই পলায়নে এটা কেন হবে, দেখেন পারেন কিনা, পলায়নে এটা কি হবে, এটা কি মূর্ধন্য হবে অর এটা দন্তন হবে, মানে কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়। ভেরি গুড। এখন দেখেন খেয়াল করে দেখেন পলায়ন, এখানে যদি দেখেন পলায়ন এই যে দেখেন ল আছে, এরপর দেখেন অন্তস্থ অ আছে, এখন এই যে দেখেন দুইটা বর্ণ কিন্তু হয় না, এই গুচ্ছের বর্ণগুলো হয় নাই, তাই না। তো বুঝতে পারতেছেন যে এখানে কি বসবে বলেন, দন্তন বসবে। হ্যাঁ, এরকম আরো হতে পারে, দেখেন বাতায়ন, দেখেন বাতায়ন হচ্ছে না। ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বর্ণগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পড়তে আপনাদেরকে এটা মনে রাখতে হবে। যেমন খেয়াল করে দেখেন রামায়ণ, এই যে দেখেন রামায়ণ, এই যে দেখেন র আছে, এরপর দেখেন এই যে ম আছে, তার মানে বুঝতে পারতেছেন রামায়ণে কি হবে বলেন, মূর্ধন্য ন হবে, রামায়ণে কি হবে মূর্ধন্য ন হবে। ভেরি গুড, বুঝতে পারছেন। তাহলে এই নিয়মটা আশা করি আমরা বুঝতে পেরেছি, এই নিয়মটা আমাদের আশা করি ক্লিয়ার। এরপর আসেন কিছু কিছু বর্ণ আছে, যেমন খেয়াল করেন বর্ণনা, এই যে দেখেন বর্ণনা, প্রথমটা সাধারণত মূর্ধন্য হয়, বর্ণনা পরেরটা দন্তন্য হয়। যখন দুইটা ন হয় তখন সচরাচর প্রথম যেটা এটা মূর্ধন্য হয় এবং পরের যেটা সেটা হয় দন্তন্য, বুঝছেন। তাহলে দেখেন এই যে বর্ণনা, এখানে দেখেন প্রথমটা এটা কিন্তু মূর্ধন্য ন, কিন্তু পরেরটা সেটা কিন্তু দন্তন্য, তাই না। এরকম আরো হতে পারে, ধরেন আমি বললাম যে রনন, এই যে দেখেন প্রথমটা মূর্ধন্য ন, এরপর দেখেন পরে কি হচ্ছে দন্তন্য, মানে প্রথমটা মূর্ধন্য ন, এরপর হচ্ছে কি দন্তন্য, রনন, কথা কি বুঝতে পারছেন। এরপর দেখেন পানিনি, খেয়াল করেন পা নি, এটা মূর্ধন্য ন কিন্তু পরেরটা দন্তন্য, পানিনি। তাহলে এই নিয়মটা কি বুঝতে পারছেন, অর্থাৎ সাধারণত দুইটা ন বসলে প্রথমটা হয় মূর্ধন্য ন এবং পরেরটা হয় দন্তন্য, দুটো ন বসলে প্রথমটা হয় মূর্ধন্য ন, পরেরটা হয় দন্তন্য। এবং এই কয়টা বানান আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে এগুলো অনেক বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, বুঝছেন এই নিয়মটা, বুঝছেন। তাহলে সামনে আগে স্যার মন কেন, মন নাকি মন, অবশ্যই মন দন্তন্য হবে, কারণ এখানে তো আপনার কোনো নিয়ম এখন পর্যন্ত কোনো নিয়ম পড়ছি, দেখেন রি র এগুলো থাকলে সাধারণত কি বসে বলেন, মূর্ধন্য বসে। বুঝছেন এই নিয়মটা কি, বুঝছেন না বুঝেন নাই বলেন, বুঝছেন কিনা। আচ্ছা, এরপর আসেন খেয়াল করে দেখেন, আমরা যদি দেখি যে খেয়াল করেন সাধারণত সমাসবদ্ধ শব্দে, এটা একটা বানানের একটা নিয়ম, সমাসবদ্ধ শব্দে দন্তন্য বসে, সমাসবদ্ধ শব্দে কি বসে বলেন, দন্তন্য বসে। আবার বলছি সমাসবদ্ধ শব্দে দন্তন্য বসে, যেমন দেখেন ত্রিনয়ন সমাসবদ্ধ শব্দ, ত্রিনয়ন সমাসবদ্ধ শব্দ দন্তন্য বসছে। এখন যদি ত্রিনয়ন বানানটা যদি এরকম কোথাও পান তার মানে বুঝে নিবেন যে এই বানানটা ভুল, এটা কি রং। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন দুর্নীতি, দেখেন এখানে রেপ আছে, রেপ থাকলেও এটা কিন্তু দন্তন্য হয়েছে। কেন দন্তন্য হয়েছে, কারণ এটা সমাসবদ্ধ পদ। এখন সমাসবদ্ধ পদ কি, যেমন দুর্নীতি, নীতির অভাব, এটা সমাসবদ্ধ, এটা সমাস পড়লে পারবেন। ওকে, তো এইটা জাস্ট একটু আপনাদেরকে বলে রাখলাম যে সমাসবদ্ধ পদ হলে সেখানে সাধারণত কি বসে, দন্তন্য বসে, সেখানে মূর্ধন্য বসে না, সেখানে কি বসে, মূর্ধন্য বসে না। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, বুঝতে পারছেন আশা করি। এইবার আসেন কিছু কিছু যেমন কিছু কিছু ইংরেজি শব্দ আছে, ইংরেজি শব্দ, হ্যাঁ এই ইংরেজি শব্দের বানানে সবসময় মনে রাখবেন, বা বিদেশি শব্দ, ইংরেজি শব্দ না বলে আমরা যদি এটাকে বিদেশি শব্দও বলি তাহলে মনে রাখবেন বিদেশি শব্দের বানানে দন্তস বসে এবং দন্তন্য বসে। আর মনে রাখবেন সাধারণত তৎসম যে শব্দ আছে এই তৎসম শব্দের বানানে সাধারণত মূর্ধন্য স বসে এবং মূর্ধন্য ন বসে। কথা কি বুঝতে পারছেন? তাহলে ইংরেজি বা বিদেশি শব্দের বানানে দন্তস বসে এবং দন্তন্য বসে, আর তৎসম শব্দের বানানে সাধারণত মূর্ধন্য স বসে
অথবা মূর্ধন্য ন বসে। ওকে, আচ্ছা এইবার আসলে আমরা কিছু উদাহরণ দিই। যেমন দেখেন হর্ন, এটা কিন্তু বিদেশি শব্দ, তাই না? দন্ত ন বসবে। দেখেন কর্নেল, এটা কিন্তু বিদেশি শব্দ, এখানে কি বসবে বলেন? দন্ত ন বসবে। কেরানি, কেরানি এটা কিন্তু বিদেশি শব্দ, এখানে কি বসবে বলেন? দন্ত ন বসবে। বুঝতে পারতেছেন? পরগনা, এটা কিন্তু বিদেশি শব্দ, পরগনা এখানে দন্ত ন বসবে। এরকম একই রকম বিদেশি শব্দের বানানো দন্ত স বসে। যেমন খেয়াল করে দেখেন স্টেশন, স্টেশন দেখেন কি বসছে? দন্ত স বসছে, তাই না? আমি যদি বলি যে পোস্ট, কি বসবে? দন্ত স বসবে। যদি বলি যে মাস্টার, দন্ত স বসবে, মাস্টার। ওকে, এবার বলেন এই নিয়মটা কি বুঝতে পারছেন? সমাসবদ্ধ কিনা কিভাবে বুঝবেন? সেটা বুঝবেন হচ্ছে আপনাদের সেটা সমাস পড়ানোর পরে বুঝবেন। আপাতত এটা ধরেন বাদ, এটা নিয়মটা মনে রাখেন যে সমাসবদ্ধ শব্দ মন দুটো দুই রকম। হ্যাঁ, দুটো দুই রকম, ঠিক আছে, দুটো দুই রকম। সেটা আপনি কোনটার উপর কোন বানান কোথায় অ্যাপ্লাই করবেন সেটার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এই নিয়মটা কি বুঝছেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম। আমি কি বুঝাইতে পারছি বলেন তো? ক্লিয়ার? আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা বুঝছেন? হ্যাঁ, এবার আসেন মনে রাখবেন সাত প্রত্যয়যুক্ত শব্দ। কি প্রত্যয়? সাত। সাত প্রত্যয়যুক্ত শব্দ সবসময় দন্তস হয়। যেমন খেয়াল করে দেখেন অগ্নিসাৎ, এখানে অবশ্যই দন্তস দিবেন। হ্যাঁ, অগ্নিসাৎ। তারপর কি বলেন? ভূমিসাৎ। এরপর দেখেন কি? ধূলিসাৎ, ধূলিসাৎ। বুঝছেন? তাহলে এই নিয়মটা একটু লিখে নেন যে সাত প্রত্যয়যুক্ত শব্দ দন্তস বসে। সাত প্রত্যয়যুক্ত শব্দে কি বসে? দন্তস বসে। এটা বুঝলে আমাকে একটু বলেন যে ক্লিয়ার। সাত প্রত্যয়যুক্ত শব্দে কি বসে না? পরীক্ষাতে প্রশ্ন আসবে, হচ্ছে মূর্ধন্য ষ বসে না। সাত প্রত্যয়যুক্ত শব্দে কি বসে না? মূর্ধন্য ষ বসে না। এটা একটু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এটা মনে রাখবেন। হ্যাঁ, বুঝছেন? আচ্ছা, ওকে ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ এবার কিছু নিয়ম দেখবো। হ্যাঁ, তো টবর্গীয় বর্ণ যেটা ট, তারপর কি ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, এই বর্ণগুলোর সাথে যুক্ত ব্যঞ্জনে সব সময় মূর্ধন্য ন এবং মূর্ধন্য ষ যুক্ত হয়। কি বলছি বলেন? যুক্ত ব্যঞ্জনে সব সময় মূর্ধন্য ন এবং মূর্ধন্য ষ যুক্ত হয়। যেমন দেখেন কণ্ঠ, খেয়াল করেন এই যে কণ্ঠ দেখেন ঠ, এই ঠ এর সাথে যুক্ত হয়েছে, এই জন্য এটা দেখেন এটা মূর্ধন্য ন হয়েছে, তাই না? বুঝতে পারতেছেন? যেমন যদি বলি কষ্ট, তখন দেখেন এই যে ট এর সাথে যুক্ত হয়েছে, দেখেন এই যে ট এর সাথে যুক্ত হয়েছে, এই যে ট, এই জন্য এটা কিন্তু মূর্ধন্য ষ হয়েছে। তাহলে ট, ঠ, ড, ড মূর্ধন্য। যেমন খেয়াল করে দেখেন আমি যদি বলি ভণ্ড, তাহলে দেখেন এই যে ঢ, এটা কিন্তু মূর্ধন্য ন। বুঝছেন? এটা কি বলেন? এটা মূর্ধন্য ন। ওকে, তাহলে কষ্ট, এরকম আরো হতে পারে শ্রেষ্ঠ, দেখেন এই যে শ্রেষ্ঠ, ভ্রষ্ট। তাহলে ট, ঠ, ড, ড মূর্ধন্য ন। এই কয়টা বর্ণের সাথে যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য ন যুক্ত হয় এবং মূর্ধন্য ষ যুক্ত হয়। যুক্ত ব্যঞ্জনে কি যুক্ত হয়? মূর্ধন্য ন যুক্ত হয় এবং যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য ষ যুক্ত হয়। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? বলেন তো ভাইয়া, ক্লিয়ার কিনা? স্যার এটা কি 25তম ব্যাচের প্রথম ক্লাস? এটা 25তম ব্যাচের 13তম ক্লাস। আপনি কি ঘুমে থাকেন? তৎসম শব্দ কোনগুলো চিনবো? চেনার দরকার নাই, এটা নিয়ম। এখন তৎসম শব্দ, যদি তৎসম শব্দ আগে চিনে এটা পরে তাহলে আগে তৎসম শব্দ চিনাইতাম। তো এটা চেনা লাগবে না, এটা নিয়ম, যে এটা নিয়মটা মনে রাখবেন যে তৎসম শব্দে মূর্ধন্য ন এবং মূর্ধন্য ষ বসে। আচ্ছা ঠিক আছে, বুঝছেন? এখানে আরেকটা শর্টকাট কৌশল, ট, ঠ, ড, ড মূর্ধন্য ন। এই যে দেখেন মূর্ধন্য ন, এটা কিন্তু বর্গের শেষে বসে। ওকে, আর মূর্ধন্য নয় সঙ্গী কিন্তু মূর্ধন্য ষ, দন্ত ন সঙ্গী দন্ত স, নামের ভিতরে কিন্তু এদের মিল আছে। হ্যাঁ, শ্রেষ্ঠ বুঝি নাই, এই যে দেখেন শ্রেষ্ঠ, দেখেন এই যে ঠ এর সাথে যুক্ত হয়েছে, এই ঠ এর সাথে যুক্ত হওয়ার কারণে এটা মূর্ধন্য ষ হয়েছে। এবার বলেন বুঝছেন কিনা? ঠ এর সাথে যুক্ত হওয়ার কারণে এটা কি হয়েছে বলেন? এটা মূর্ধন্য ষ হয়েছে। হ্যাঁ, আচ্ছা এবার আসে তবর্গীয় বর্ণ। তবর্গীয় বর্ণ কি? ত, থ, দ, ধ, দন্ত ন। এখন দেখেন এখানে বর্গের শেষ বর্ণ কোনটা? দন্ত ন। তাহলে যুক্ত ব্যঞ্জনে এখানে দন্ত ন বসে। হ্যাঁ, আর যখনই দেখবেন যে দন্ত ন বসে, তখন সেক্ষেত্রে সব হিসাবে বসবে কে? দন্ত স। যেমন খেয়াল করে দেখেন নিস্তার, দেখেন নিস্তার, এই যে দেখেন তয়ের সাথে বসছে, তাই না? এই জন্য দেখেন এই যে তয়ের সাথে বসছে, এই জন্য এটা দন্ত স হয়েছে, তাই না? দেখেন যদি বলি যে পরিস্থিতি, পরিস্থিতি, তাহলে দেখেন এটা কিন্তু থ, থ এর সাথে বসছে, তার মানে এই জন্য এটা কি বসছে? দন্ত স বসছে। এরপর দেখেন আমি যদি বলি যে ক্রন্দন, দেখেন ক্রন্দন, দেখেন দ এর সাথে বসছে, এই জন্য দেখেন এটা কি বসছে? এটা দন্ত ন হয়েছে, তাই না? যদি বলি যে দ্বন্দ্ব,
দেখেন এখানেও কিসের সাথে বসছে, দয়ের সাথে বসছে, কথা কি বুঝতেছেন? এরপর দেখেন আমি যদি বলি যে প্রান্ত, প্রান্ত দেখেন প্রান্ত, এই যে দেখেন তয়ের সাথে বসছে। গ্রন্থ দেখেন গ্রন্থ থয়ের সাথে বসছে, এই জন্য এটা দন্তন। অর্থাৎ এই যে তথ দদ দন্তন এগুলোর সাথে যুক্ত ব্যঞ্জনে যুক্ত হলে দন্তন ন হিসাবে দন্তন বসে এবং স হিসাবে দন্তস বসে। এই নিয়মটাকে বুঝাইতে পারছি আপনাদেরকে? একটু বলেন তো ভাইয়েরা, এই নিয়মটাকে বুঝতে পারছেন? বলেন। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এন্ড পরীক্ষাতে এখান থেকে এই নিয়মগুলো থেকে বারবার 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 প্রশ্ন আসে। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা এইবার আসেন, খেয়াল করে দেখেন একটা গুরুত্বপূর্ণ বানান, সেটা হচ্ছে যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে ধরেন আমি একটা বর্ণ লিখলাম ক। আচ্ছা বলেন তো এই ক বর্ণের সাথে একটা বর্ণ, একটা স্বরবর্ণ উজ্জ আছে। এখন বলেন তো ক বর্ণের সাথে, মানে এটা প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে, হ্যাঁ প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণে একটা বর্ণ উজ্জ থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ক বর্ণের সাথে কোন বর্ণটা উজ্জ আছে বলেন তো, দেখেন পারেন কিনা? ক বর্ণের সাথে কোনটা উজ্জ আছে, উজ্জ বর্ণ সেটা কোনটা বলেন? ক বর্ণের সাথে উজ্জ বর্ণটা কোনটা বলতে পারবেন কেউ? ক বর্ণের সাথে উজ্জ বর্ণ কোনটা? ক বর্ণের সাথে উজ্জ বর্ণ হচ্ছে স্বরেয়। প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা স্বরেয় উজ্জ থাকে, তাই না? ভেরি গুড, স্বরেয়। এখন মনে রাখবেন যে স্বরেয় এবং স্বরেয়ার পরে, স্বরেয় এবং স্বরেয়া এই দুটো স্বরের পরে বসে দন্ত স। এই দুটো ছাড়া, এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝেন। এই দুটো স্বর ছাড়া অন্য স্বর যখন হবে, এই অন্য স্বরে বসবে মূর্ধন্য স। অন্য স্বরে কে বসবে? মূর্ধন্য স বসবে, রাইট? তো চলেন আমরা একটু দেখি। যেমন খেয়াল করেন, যেমন ধরেন আমি বললাম যে নমস্কার। এখন দেখেন এই জায়গাতে সটা বসাবো। এখন ময়ের সাথে বলেন তো একটা বর্ণ উজ্জ আছে, বলেন সেটা কোন বর্ণ? নমস্কারে ময়ের সাথে একটা বর্ণ উজ্জ আছে, সেটা কি? স্বরেয়। তাহলে স্বরেয় যেহেতু আছে, বুঝতে পারতেছেন যে স্বরেয় থাকলে সেখানে দন্তস বসে, তাহলে নমস্কার, তাই না? তাহলে নমস্কার বানান আপনি কিন্তু মূর্ধন্য স দিতে পারবেন না। দেখেন পুরস্কার, তাহলে দেখেন রয়ের সাথে কোন বর্ণটা উজ্জ আছে? পুরো। রয়ের সাথে একটা ওকার স্বরেয় উজ্জ আছে, তাহলে স্বরেয় উজ্জ থাকলেই সেখানে কি বসবে? দন্তস বসবে, তাহলে পুরস্কার, এটাই শুদ্ধ। কিন্তু পরিষ্কার, এই বানানটা খেয়াল করেন, পরিষ্কার। দেখেন এখানে রয়ের সাথে কোন স্বর আছে বলেন? এখানে রয়ের সাথে কিন্তু ইকার আছে, এখানে তার আগের বর্ণ, মানে যে জায়গায় স বসাবেন তার আগে আপনাকে কাউন্ট করতে হবে। তাহলে এখানে রয়ের সাথে কিন্তু ইকার আছে, ঈশ্বর আছে। এখন ঈশ্বর মানে কি বলেন? স্বরেও না স্বরেয়াও না, স্বরেও না স্বরেয়াও না, তার মানে এটা অন্য স্বর। সুতরাং বুঝতে পারতেছেন যে এখানে এই পরিষ্কার বানানে এখানে মূর্ধন্য স বসবে। তাহলে বলুন তো এই নিয়মটা কি বুঝাইতে পারছি? যদি এই নিয়মটা বুঝেন তাহলে আমি কিছু এক্সারসাইজ আপনাদেরকে দিব। এই নিয়মটা কি বুঝছেন বলুন তো? স্যার রয়ের পর তো মূর্ধন্য স হয়, পুরস্কারে স বসলে কেন রয়ের পর মূর্ধন্য স হয়? এই নিয়মটা তো আমি এখন পর্যন্ত বলি নাই। রয়ের পর মূর্ধন্য স হয়, দন্ত স হয়, যে কোনো কিছু হতে পারে। আর তাছাড়া এখানে বসবে না কেন, এটা তো আরেকটা নিয়ম, আপনি তো গোলাই ফেললে হবে না। এখানে তো এই যে পুরস্কার, এই যে এখন আপনি যদি বলেন যে ভাই রয়ের পর তো মূর্ধন্য স হয়, তাহলে এখানে তো মূর্ধন্য স হয়েছে, দন্ত স হয়েছে, তো এটা তো আরেকটা নিয়ম। ঠিক আছে, এই প্রথমবার বুঝলাম, ভেরি গুড। আচ্ছা এবার তাহলে যদি বুঝেন তাহলে আপনারা একটু সলভ করেন। তিরস্কার, আমি সবগুলো দন্তস দিচ্ছি, আপনারা সলভ করে দেখেন, সলভ করেন। মানে দন্তস থাকলে সঠিক হইতে পারে, ভুল হইতে পারে। তিরস্কার, আবিষ্কার, তেজস্কর, বুঝছেন? আরেকটা দিই, হ্যাঁ আবিষ্কার তো লিখলাম। আচ্ছা এগুলোই সলভ করেন দেখেন। আচ্ছা তাহলে দেখেন তিরস্কার রয়ের সাথে স্বরেয় আছে, তার মানে দন্ত স, এটা ঠিক আছে। আবিষ্কার, এখানে বয়ের সাথে কিন্তু ঈশ্বর আছে, ইকার, এই যে পরিষ্কারের মতো, তার মানে আবিষ্কারে এটা ভুল। তেজস্কর, এখানে জয়ের সাথে স্বরেয় আছে, তার মানে এটা ঠিক আছে। বুঝছেন? আচ্ছা ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বুঝছেন? বলেন তো বুঝছেন কিনা, বলেন তো এই নিয়মটা বুঝছেন কিনা? কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এগুলো পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে।
মানে আচ্ছা বলেন দেখি, আরো কিছু বানান দিই, দেখেন পারেন কিনা। লিখেন দুষ্কর, এটা সলভ করেন। বহিষ্কার, এটা সলভ করেন। এগুলো সলভ করে দেখান, এগুলো সলভ করে দেখান যে আসলে দেখি যে কতটুকু পারেন। হ্যাঁ, এগুলো সলভ করে দেখান। আরো লিখেন নিষ্পাপ, নিষ্পাপ সলভ করেন দ্রুত। অনেক এরকম বানান আছে, নিষ্কাম। সুষম, অভিষেক, অনেক ভাই, বানানের অভাব নাই। ভেরি গুড। এই যে দেখেন সুষম, এরপর দেখেন অভিষেক, অভিষেক, আমি সবগুলো দন্তস দিচ্ছি, দেখেন ট্রাই করে দেখেন। তো খেয়াল করে দেখেন দুষ্কর, এই যে দেখেন উস্বর আছে, তার মানে এটা ভুল, এটা মূর্ধন্য স হবে। বহিষ্কার, ঈশ্বর আছে, তার মানে এটা মূর্ধন্য স হবে, রাইট। নিষ্পাপ, ঈশ্বর আছে, তার মানে এটা মূর্ধন্য স হবে, তাই না। সুষম, এটাও মূর্ধন্য স হবে। উস্বর আছে, অভিষেক, সব এখানে সবগুলোই মূর্ধন্য স হবে, এখানে সবগুলোই মূর্ধন্য স হবে। হ্যাঁ, বুঝছেন? আচ্ছা, চমৎকার একটা নিয়ম। মানে আপনি যদি বুঝেন তাহলে দেখবেন যে জিনিসগুলো আপনার জন্য অনেক ইজি, আর না বুঝলে দেখবেন যে অনেক কঠিন। যদি বুঝেন তাহলে অনেক ইজি, না বুঝলে অনেক কঠিন। আচ্ছা ফাইন, নত্যবিধান আমাদের বেসিক নিয়ম এগুলোই। এবার চলেন আমি যা পড়াইছি দেখেন যে আসলে পরীক্ষাতে সেটা থেকে কি টাইপের প্রশ্ন আসে, এটা খুব ইম্পর্টেন্ট। যে আপনার টাইপটা বুঝা সেটা খুব ইম্পর্টেন্ট। তো টাইপ বুঝার আগে আমাদের পরীক্ষাতে এই টাইপের অনেকগুলো প্রশ্ন আসে। আমি সেই প্রশ্নটা আপনাদেরকে দেখাই। এখানে বলছে নিচের কোনটি নত্য সত্যবিধান অনুসারে, নিচের কোন বানানটি নিচের কোন শব্দে নত্যবিধান অনুসারে মূর্ধন্য ব্যবহার হয়েছে। এখন দুইটা টার্ম আমাদেরকে পড়তে হবে, একটা হচ্ছে নিত্য মূর্ধন্য স, আরেকটা হচ্ছে নিত্য মূর্ধন্য ন। এটা এই জিনিসটা আগে বুঝেন। কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলো কোনো নিয়ম ছাড়াই, কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলোতে কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য ন বসে, সেটা হচ্ছে নিত্য মূর্ধন্য ন। কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলোতে কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য স বসে, সেটা হচ্ছে নিত্য মূর্ধন্য স। কি বলছি? কিছু কিছু শব্দ আছে যেগুলোতে কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য বসে, এটা হচ্ছে নিত্য মূর্ধন্য ন। কিছু কিছু শব্দ আছে যেগুলোতে কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য স বসে, এটা হচ্ছে নিত্য মূর্ধন্য স। এখন এখানে প্রশ্ন বলছে যে নিচের কোন শব্দে নত্যবিধানের অনুসারে, নত্যবিধানের বিধি অনুসারে, মানে নত্যবিধি অনুসারে মানে নত্যবিধানের নিয়ম অনুসারে ব্যবহার হয়েছে। এখন এইটা আপনাদেরকে এটা বুঝার আগে এটার উত্তর হচ্ছে খ। কেন খ? খেয়াল করে দেখেন। এখানে দেখেন এটা নিয়ম অনুযায়ী হয়েছে। এই যে দেখেন রফালা আছে, আমি বলছি যে রফালা আছে, এরপর দেখেন ওই যে রফালার পর ব আছে, প্রথম একটা নিয়ম পড়াইছি, তার মানে এটা ঠিক আছে। দেখেন কল্যাণ, এরপর হচ্ছে নিক্কণ, বিপণী, এগুলো নিয়ম অনুযায়ী হয় নাই। এই তিনটা শব্দ তিনটাই হচ্ছে নিত্য মূর্ধন্য ন। তিনটাই কি বলেন তো? নিত্য মূর্ধন্য ন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে তিনটা শব্দ তিনটাই কি? তিনটাই হচ্ছে নিত্য মূর্ধন্য ন। এই যে কল্যাণ, নিক্কণ, বিপণী। এখন আপনার প্রশ্ন হচ্ছে ভাই এই নিত্য মূর্ধন্য ন এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে এইটা, এটার একটা স্ক্রিনশট দিয়ে নেন, মুখস্থ করে ফেলতে হবে। চাণক্য, মাণক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থানগুণ, পণ্য, বেনি, পণি, অনু, বিপুণ, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, বনিতা, বাণী, নিক্কণ, চিক্কণ, তৃণ, কাপনি, বণিক, গুণ, তারপর হচ্ছে কি গণনা, পিনাক, পণ্যবান। বলেন স্যার স্টুডেন্টরা তো দিন দিন কমে যাচ্ছে কেন? এই যে আপনি এত মোটিভেশন দিয়ে দিচ্ছেন, কদিন পর আপনি থাকবেন না। এটাই অনলাইনে স্টুডেন্টদের স্বভাবই এটা, যে প্রথম দিকে ভরপুর ক্লাস করে কিন্তু পরে আর ক্লাস করে না। এটা আরো কমবে, এটা আরো কমবে। আচ্ছা এটা একটু লিখেন যে ডান। আমি কি বুঝাইতে পারছি? বলেন এটা একটু লিখেন। চাণক্য, মাণক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বিনি, কঙ্কন, কণিকা। হ্যাঁ, এগুলো মুখস্থ করে ফেলবেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা চলেন আমরা এবার দেখি। এবার আপনি খেয়াল করে দেখেন, এই যে দেখেন কল্যাণ, এটা দেখেন এখানে আছে, এই যে দেখেন কল্যাণ, দেখছেন? তার মানে এটা নিয়ম অনুসারে হয় নাই। এরপর দেখেন এই যে নিক্কণ, দেখেন এটা এই যে নিয়ম অনুসারে এটা হয় নাই। বিপণী, খেয়াল করে দেখেন, এই যে বিপণী, এই যে দেখেন এটা, তার মানে এটা নিয়ম অনুসারে হয় নাই। বুঝছেন? ভেরি গুড। তাহলে এটা আপনাকে মুখস্থ করতে। আমি আবার বলছি ভাই, নত্যবিধানের 50% বিগত সালের প্রশ্ন সলভ করলে দেখবেন 50% শুধু নত্য সত্য মানে নিত্য মূর্ধন্য ন এবং নিত্য মূর্ধন্য স থেকে আসে। তাহলে আমি আবার বলছি এই দুটো যে এই জায়গাটা পড়লে আপনি মানে 50% আপনার প্রশ্ন পরীক্ষার হলে প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে? আচ্ছা এবার চলেন আমরা এরকম আরো প্রশ্ন। নিত্য মূর্ধন্য স কোন শব্দ বর্তমান? এখন আগে আপনাকে নিত্য মূর্ধন্য স পড়তে হবে। আমি আপনাকে আগে কিছু কৌশল বলে দিই, খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন। যেমন এইটা নিয়ম অনুযায়ী হয়েছে, ওই যে আপনাদেরকে বলছি টবর্গীয় বর্ণের সাথে যুক্ত হলে মূর্ধন্য স হয়, এটা ঠিক আছে। এরপর দেখেন এই যে ঈশ্বর, এখানে ঈশ্বর আছে না, তার মানে ঠিক আছে এটা মূর্ধন্য স, এটাও নিয়ম অনুসারে হয়েছে। কল্যাণী এসো, এখানে দেখেন এ স্বর, আমরা বলছি যে স্বরে অথবা স্বরে ছাড়া অন্য স্বর থাকলে মূর্ধন্য স হয়, তিনটাই নিয়ম অনুসারে হয়েছে। আষাঢ়, এটা নিয়ম অনুসারে হয় নাই।
এখন এই এই ধরনের শব্দগুলো আপনি সোজা মুখস্থ করে ফেলবেন। এই যে এটা এখানে একটা কৌশল দেওয়া আছে, যে দেখেন এটা একটা স্ক্রিনশট নেন অথবা মুখস্থ করবেন। এটা আপনি গাইড বইতে পাবেন না, কারণ এটা আমার বানানো, এটা আপনি গাইড বইতে পাবেন না। পাষাণ মানুষ, মুশিক মাসা, ভাষণ ভাষা, ষোড়শ ভাষা, রোষ উষা, পুষ্পভূষা, বিষাণ বিষ, তোষ পুষা, ষণ্ড গ্রীষ্ম, পুষ কুলুষ, উষ্ম ঔষধ, রুষ পুরুষ, ষাট প্রচন্ড চাষারা, আবাস ভাষ আষাঢ়ে। এটা একটা স্ক্রিনশট নেন। হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট নেন। এটা এটা এখন খেয়াল করে দেখেন, এই যে দেখেন আষাঢ়, দেখেন আষাঢ় শব্দটা এখানে আছে, তো বুঝতে পারতেছেন যে এটা নিত্য মূর্ধন্য ষ। আষাঢ় শব্দটা যেহেতু এখানে আছে, তো বুঝতে পারতেছেন কি এটা নিত্য মূর্ধন্য ষ। ওকে, এটা কি বুঝতে পারছেন বলেন তো? এনি কোশ্চেন্স বলেন। এটা কিন্তু বিসিএস আসছে, 24 বিসিএস, 20 বিসিএস। হ্যাঁ, ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? ওকে, এবার দেখেন সাধারণত নত্যবিধি কোন শব্দে প্রযোজ্য? ওই যে মূর্ধন্য ন, বলেন মূর্ধন্য ন বসানোর যে নিয়ম, এটা সাধারণত কোন শব্দে প্রযোজ্য? এটা আসছে 21তম বিসিএস। বলেন এটা 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 বুঝছেন? এটা তো পারবেন। উত্তর হচ্ছে কি তৎসম শব্দ। এরপর আসেন কোন বানানটি শুদ্ধ? তো বুঝতে পারতেছেন, এখানে বলার অপেক্ষায় রাখে না, এটা পারবেন। স্যার খ্রিস্টটা ঠিক আছে, আমি তো ভুল বলি নাই। প্রশ্ন বলছে যে কোনটা নিয়ম অনুসারে হয় না, এটা তো নিয়ম অনুসারে হয়েছে। আচ্ছা, এটা দেখেন, এখন দেখেন এটা পাষাণ বানান আমরা জানি মূর্ধন্য ষ বসে, আর যেখানে মূর্ধন্য ষ সেখানে মূর্ধন্য ন, তার মানে এটা কি ক। আচ্ছা, নিত্য মূর্ধন্য ষ নিচের কোন শব্দ রয়েছে? এটা পারবেন, এটা এরকম প্রশ্ন আমরা সলভ করে আসছি। নিচের কোন শব্দের নত্যবিধি অনুসারে নত্যবিধান মানে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? মানে বলছে যে নিচের কোন শব্দের ব্যাকরণের নিয়ম অনুযায়ী ব্যবহৃত হয়েছে। এখন এটা কি বলেন, এটা কি ব্যাকরণের নিয়ম অনুযায়ী হয়েছে? না, হয় নাই, কারণ এটা নিত্য মূর্ধন্য ন। এটাও হয় নাই, এটাও হয় নাই, তার মানে রাইট অ্যান্সার এটা, তাই না? বুঝছেন? মানে শেষের যে তিনটা, ওই তিনটা কিন্তু নিত্য মূর্ধন্য ন এর ভিতরে আপনি পড়ে আসছেন, তো এটা এটা পড়ে আসেন নাই, সো রাইট অ্যান্সার এটাই হবে। ওকে, সো রাইট অ্যান্সার কি এটাই হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপর আসলে আমরা একটু দেখি নিচের কোন শব্দে নিত্য মূর্ধন্য ন হয়। এখন বলেন ওই যে শোনিত, কল্যাণ শোনিত, মনে আছে? তার মানে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি এইটা। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন, এরপর শতসিদ্ধ মূর্ধন্য ন বসে কোন শব্দে? তো এটা পারবেন, আপন, মানে শতসিদ্ধ মানে হচ্ছে কোনটা নিয়ম ছাড়াই বসছে। এরপর দেখেন নিপাতনে সিদ্ধ মূর্ধন্য ষের ব্যবহার রয়েছে কোন শব্দে? এটা 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 বলেন, এটা বলেন, দেখেন এটা পারেন কিনা। আচ্ছা, এটা কি হবে বলেন? এটা হচ্ছে ভূষণ। হ্যাঁ, ওই যে ভাষণ, ভূষণ, এই টাইপের যেগুলো আছে। আচ্ছা, এরপর আসলে আমরা একটু দেখি কোন তিনটি বর্ণের পর মূর্ধন্য ন তা মানে দন্তন্য হলে তা মূর্ধন্য হয়। এটা পড়াইছি, বলেন কোন তিনটা বর্ণের পর? খুবই ইম্পর্টেন্ট একটা ইয়া। আচ্ছা, এটা হ্যাঁ বলেন, কোন তিনটা বর্ণের পর, কোন তিনটি বর্ণের পর দন্তন্য হলে তা মূর্ধন্য ন হয়? কোন তিনটা বর্ণের পর দন্তন্য হলে তা মূর্ধন্য ন হয় বলেন তো? তাহলে কি হবে? উত্তর হচ্ছে রি র মূর্ধন্য ষ। হ্যাঁ, রি র মূর্ধন্য ষ। ভেরি গুড। এর পাশে নত্য সত্যবিধান কোন শ্রেণীর শব্দে অনুসৃত? তৎসম শব্দ। নত্যবিধান কোন শ্রেণীর শব্দ প্রযোজ্য? তৎসম শব্দ। দেখছেন, যা যা পড়াচ্ছি তা থেকে সত্যবিধানের ব্যতিক্রম কোনটা বলেন? এইখানে একটু বানানটা ভুল হয়েছে, এটা মূর্ধন্য ষ হবে। হ্যাঁ, ধরেন এটা বানান মূর্ধন্য ষ হবে। এবার বাকিটা সলভ করেন, বলেন ব্যতিক্রম কোনটা, কি বুঝাইছে? এই প্রশ্নের থিমটা কি বুঝছেন বলেন তো? তো এটা বুঝতে পারতেন যে এটার উত্তর হবে কি বলেন? এটার উত্তর হবে ভাষা, কারণ এটা নিয়ম অনুযায়ী হয় নাই, এটা নিত্য মূর্ধন্য ষ। রাইট? আচ্ছা, বুঝি নাই স্যার, মানে এই তিনটা নিয়ম, মানে এই তিনটা ঠিক আছে, কিন্তু এটা নিয়ম অনুসারে হয় নাই। মানে সহজ কথা হচ্ছে এটা নিত্য মূর্ধন্য ষ, তাই এটা রাইট অ্যান্সার। হ্যাঁ, বাকি কোনোটাই নিত্য মূর্ধন্য ষ নয়। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন কোন ধরনের শব্দ কখনোই মূর্ধন্য ব্যবহার হয় না বলেন? এটা পারার কথা, মানে কোন টাইপের শব্দে কখনোই মূর্ধন্য ব্যবহৃত হবে না বা হয় না, কোন টাইপের শব্দে কখনোই মূর্ধন্য ব্যবহৃত হয় না। ওকে, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ পলাশ। তাহলে এটার উত্তর হচ্ছে কি বিদেহী শব্দ। বিদেহী শব্দ সবসময় কি হয়? মূর্ধন্য হয়। মূর্ধন্য হয় না, কখনোই মূর্ধন্য হয় না, দন্তন্য হয়। ওকে, আচ্ছা, এরপর দেখেন টবর্গীয় বর্ণের ধ্বনির আগে কোনটি ব্যবহৃত? এটা পড়াইছি, বলেন। নিত্য মূর্ধন্য হচ্ছে যেটা নিয়ম অনুসারে হয় না। হ্যাঁ, যেটা নিয়ম অনুসারে হয় না, যেটা নিয়ম মানে না, বা যেটা নিজের মতো করে হয়, নিয়মের সাথে নিয়মের ধার ধারে না।
তাহলে এটি তো পারবেন যে টবর্গীয় বর্ণের সাথে কি বসে বলেন, টবর্গীয় বর্ণের সাথে তো বসে মূর্ধন্য ন, তাই না? যেমন ওই যে কণ্ঠ, হ্যাঁ কণ্ঠ, বুঝছেন? বুঝেন নাই এটা? আচ্ছা এবার দেখেন এখানে বলছে যে এখানে বলছে কোন বানানটা শুদ্ধ, কোন বানানটা শুদ্ধ। হ্যাঁ, তো এটা ভুল, এটা ভুল, এগুলো বিদেশি শব্দ। পোশাক, পোশাক হবে এরকম, পোশাক তালবেশ হবে, হ্যাঁ পোশাক, তার মানে এটা সংস্কার বানানটা ঠিক আছে। ওকে, আচ্ছা এরপর দেখেন কোন শব্দে নত্যবিধান পালিত হয়নি, মানে নত্যবিধান এটা 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 বলেন, দেখেন এটা পারেন কিনা আমি একটু দেখি যে কোন শব্দে নত্যবিধান পালিত হয়নি, মানে কোন শব্দে নত্যবিধান খাটে না। তো উত্তর হচ্ছে কি, বলেন বেনু, কারণ বেনু কি নিত্য মূর্ধন্য ন। সো বুঝছেন এটা কি নিত্য মূর্ধন্য ন, তার মানে এটাই রাইট অ্যান্সার। কথা কি বোঝা গেছে? ওকে, ভেরি গুড। এই যে দেখেন আপনারা খুব চমৎকার ভাবে বুঝতে পারছেন। এইবার আসেন আমরা একটু এর পরটা দেখি যে নত্য সত্যবিধান ব্যাকরণ কোন তত্ত্ব আলোচ্য বিষয়। এটা ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব, তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা এরপর দেখেন নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান, এটা আমরা অনেকবার সলভ করছি, এটা কি আষাঢ়। আচ্ছা এরপর হচ্ছে কোন জাতীয় শব্দে মূর্ধন্য স ব্যবহার হয় না, বলেন এটা বলেন, এটাই লাস্ট কোশ্চেন আপনাদের। এগুলো কিন্তু সবাই যে দেখেন এটা প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার 2017 আসছে, সব কিন্তু চাকরি পরীক্ষাতে আসা প্রশ্ন। হ্যাঁ, তো এগুলোই কিন্তু পরীক্ষাতে রিপিট হয়, এবং আপনি বুঝতেছেন যে এগুলো পরীক্ষাতে কি পরিমাণ রিপিট হয়েছে। সো নত্য সত্যবিধান এগুলো খুবই ছোট, কিন্তু এগুলোকে অনেক বড় অনেক ঝামেলা নিয়ে আপনারা পড়েন, এই জন্য আসলে পড়াটা কিন্তু হয় না। সেটার উত্তর হবে কি বলেন তো, বিদেশি। হ্যাঁ, কখনোই হয় না। আচ্ছা হোপফুলি বুঝতে পারছেন। এইবার আমাকে একটু বলেন নত্য সত্যবিধান কি আপনাদের কাছে কি ক্লিয়ার, বলেন ক্লিয়ার কিনা বলেন তো। নত্য সত্যবিধান কি আপনাদের কাছে ক্লিয়ার, বলেন তো আমাকে, বলেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার। আচ্ছা ভেরি গুড। এইবার আমরা দ্বিরুক্ত শব্দ, আচ্ছা দ্বিরুক্ত শব্দ কি আপনাদেরকে পড়ানো হয়েছে, আমাকে একটু জানান তো। দ্বিরুক্ত শব্দ এটা কি আপনাদেরকে পড়ানো হয়েছে? এটা খুবই সহজ এবং খুবই ছোট একটা টপিক এবং খুবই সহজ, একদম ক্লিয়ার। জড়তা ছিল, কেটে গেছে, আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ। আচ্ছা পড়ানো হয় নাই। এখন এই দ্বিরুক্ত শব্দ মানে কি, একটা শব্দ যখন দুইবার উচ্চারণ হবে, যেমন খেয়াল করে দেখেন আমি যদি বলি ভালো, এই ভালোটা আমি যখন দুইবার লিখলাম, আমি বললাম যে ভালো ভালো, তাহলে এই যে ভালো ভালো এটা হচ্ছে কি দ্বিরুক্ত শব্দ। মানে স্যার গণ আর বেনু দুটোই তো নিত্য, তাহলে এখানে বেনু কেন হলো? অ্যাকচুয়ালি বানানের একটা নিয়ম আছে। হ্যাঁ, গণ বানানের একটা নিয়ম অনুযায়ী এটা হয়, যেমন ঘন ধাতুযুক্ত শব্দে মূর্ধন্য হয়, এরকম একটা নিয়ম আছে। যদিও হয়তো এই প্রশ্নের রাইট অ্যান্সার, বেস্ট অ্যান্সার হচ্ছে বেনু। ওকে আচ্ছা, মুখস্থ গুলো ক্লিয়ার না, মুখস্থ করেন না এই জন্য ক্লিয়ার না, এখন মুখস্থ করলে তো ক্লিয়ার হবে। এখন মুখস্থ গুলো ক্লিয়ার, যেটা মুখস্থ সেটা আবার ক্লিয়ার, আর হ্যাঁ আনক্লিয়ারের কি আছে, যেটা মুখস্থ সেটা মুখস্থ করতে হবে, মুখস্থ করলে ক্লিয়ার। আচ্ছা ওকে, আচ্ছা এখন যেটা বলছিলাম যে দ্বিরুক্ত শব্দ মানে কি, একটা শব্দ দুইবার ব্যবহার। এখন শব্দের দ্বিরুক্ত হচ্ছে যেখানে কোনো বিভক্তি থাকে না। এই যে দেখেন ভালো ভালো, এখানে কোনো বিভক্তি নাই। কথা কি বুঝছে? আচ্ছা এরপর দেখেন আমি যদি বলি যে কানে কানে, এই যে দেখেন এখানে বিভক্তি আছে, তার মানে এটা হচ্ছে পদের দ্বিরুক্তি, অর্থাৎ বিভক্তি থাকলে সেটা হচ্ছে পদের দ্বিরুক্তি। তাহলে আমাকে একটু বলেন তো, ধরেন আমি যদি বলি হাতে হাতে, তাহলে হাতে হাতে কি শব্দের দ্বিরুক্তি নাকি পদের দ্বিরুক্তি? আমাকে একটু বলেন তো, হাতে হাতে এটা কি শব্দের দ্বিরুক্তি আর এটা পদের দ্বিরুক্তি? বলেন হাতে হাতে এটা কি শব্দের দ্বিরুক্তি নাকি এটা পদের দ্বিরুক্তি? বলেন তো কি, এটা পদের দ্বিরুক্তি, কারণ এখানে কি আছে বলেন, বিভক্তি আছে। হ্যাঁ, কারণ এখানে বিভক্তি আছে, তো বিভক্তি থাকলে সেটা হচ্ছে পদের দ্বিরুক্তি। তো যাই হোক এগুলো আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হচ্ছে দ্বিরুক্ত শব্দ থেকে যদি প্রশ্ন আসে, তাহলে আপনি দেখবেন যে 99% প্রশ্ন আসবে আপনার কোনটা কোন অর্থ, একটা বাক্য দিয়ে বলবে যে এখানে দ্বিরুক্ত শব্দ কোন অর্থ প্রকাশ করে, বাকি 1% XYZ, একদম 99% প্রশ্ন আসবে আপনার কোন অর্থ প্রকাশ করে। চলুন আমি আপনাদেরকে লাইনগুলো একটু ভালো করে বুঝাই দিই, এটা নিজেরা পড়লেও পারবেন, আমি একটু বুঝাই দিচ্ছি, আশা করি আর ভুলবেন না। রাশি রাশি ধান, আচ্ছা বলেন তো রাশি রাশি ধান বলতে কি একটা ধানকে বুঝায় না, অনেক ধানকে বুঝায়, নিঃসন্দেহে অনেক ধান, এই জন্য এটা আধিক্য প্রকাশ করে, আধিক্য মানে অনেক। ধামা ধামা ধান মানে অনেক ধান বুঝায়। আমার জ্বর জ্বর লাগছে, আচ্ছা জ্বর জ্বর লাগছে তার মানে কি অনেক জ্বর না হালকা জ্বর? হালকা জ্বর মানে সামান্য জ্বর, তার মানে এটা সামান্যতা বুঝায়। কবি কবি ভাব, আচ্ছা কবি কবি ভাব মানে কি সে কি কবি হয়ে গেছে নাকি কবির মতো, সে কবির মতো হালকা, যার মধ্যে সেই ভাব আছে, তার মানে এটা সামান্যতা প্রকাশ করে। ওকে আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন পরস্পর বা ধারাবাহিকতা বুঝাতে, যেমন খেয়াল করো তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, এটা হবে দিন দিন, এখানে প্রতিদিন হবে না, তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, এই যে দিন দিন এই দ্বিরুক্ত শব্দটা দ্বারা বোঝাচ্ছে পরস্পর মানে ক্রমাগত, একের পর এক। তারপর দেখেন ওরা বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তোলে, আচ্ছা দেখেন তো ওরা বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তোলে, তার মানে কি এই যে দেখেন ধারাবাহিক বুঝাচ্ছে না, মানে তারা ধারাবাহিক একবারের পর আরেকবারই গিয়ে গিয়ে কি করে চাঁদা তোলে।
এরপর দেখেন ক্রিয়া বিশেষণ, ধীরে ধীরে যায়। এই যে দেখেন যায় ক্রিয়াকে বিশেষায়িত করছে, কিভাবে যায়? ধীরে ধীরে যায়, তার মানে এটা ক্রিয়া বিশেষণ। ফিরে ফিরে চায়, চায় ক্রিয়াকে বিশেষায়িত করছে, কিভাবে চায়? ফিরে ফিরে চায়। এরপর অনুরূপ কিছু বুঝাতে, যেমন তার সঙ্গী সাথী কেউ নেই, তাহলে সঙ্গী এটার অনুরূপ সাথী। আগ্রহ বুঝাতে, যেমন ও দাদা দাদা বলে কাঁদছে, আচ্ছা ও দাদা দাদা বলে কাঁদছে, তার মানে তার দাদার প্রতি আগ্রহ বুঝাচ্ছে, সুতরাং এটা আগ্রহ প্রকাশ করে। আচ্ছা বলেন তো এটা কি পড়ার কিছু আছে? আমাকে একটু বলেন, এটা কি মানে পড়ানোর মতো দ্বিরুক্ত শব্দে কি আসলে কিছু আছে? খুবই সিম্পল, জাস্ট কোন দ্বিরুক্তিটা কোন অর্থ প্রকাশ করে, এটাই। কোন দ্বিরুক্তি কোন অর্থ প্রকাশ করে এটাই পড়বেন, আর পড়ার কিছু নাই, আর পড়ার কিছু নাই। কোন দ্বিরুক্তি কোন অর্থ প্রকাশ করে, কোন দ্বিরুক্তি কোন অর্থ প্রকাশ করে, এটাই আপনি পড়বেন। আবার খেয়াল করে দেখেন আধিক্য বুঝাতে, যেমন ভালো ভালো আম। এখন ভালো ভালো আম মানে কি একটা আম না অনেক আম? অনেক আম। ছোট ছোট ঢাল, যেমন আমি বললাম ছোট ছোট ঢাল কেটে ফেলো, তার মানে কি একটা ঢাল না অনেক ঢাল। গরম গরম জিলাপি, তার মানে এটা কি? তীব্রতা বুঝাচ্ছে। তীব্রতা মানে কি? মানে গরম গরম জিলাপি মানে কি? জিলাপি খুব তীব্র। নরম নরম হাত, তার মানে কি বুঝাচ্ছে বলেন? এটাও মানে হাতের তীব্রতা বুঝাচ্ছে। উরু উরু ভাব মানে যার মন একটু মানে স্থির না, সামান্য সামান্যতা ভাব বুঝায়। কালো কালো চেহারা, মানে কালো কালো চেহারা মানে কি? যে কালো সে তো কালোই, কিন্তু কালো কালো চেহারা মানে যার চেহারার ভিতরে সামান্য একটু কালোর ভাব আছে, তার মানে এটা কি বুঝায়? সামান্য অর্থ বুঝায়। সবই পারবেন, যেমন দেখেন এখানে সব স্বল্প, যেমন দেখতে দেখতে, এই যে খেয়াল করে দেখেন এটা পরীক্ষা করে, দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল, তার মানে স্বল্পকাল স্থায়ী বুঝাচ্ছে। মানে দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল মানে কি? মানে অল্প সময়ের ভিতরে আকাশটা কালো হয়ে গেল, তার মানে স্বল্পকাল স্থায়ী বুঝাচ্ছে। পৌনঃপৌনিকতা, এটা অনেকে বুঝেন না। পৌনঃপৌনিকতা মানে হচ্ছে ক্রমাগত, ক্রমাগত যেটা হচ্ছে, যেমন ডেকে ডেকে হয়রান হয়েছে, তাহলে তাকে ক্রমাগত একের পর এক তাকে ডাকতেছে, আর ডেকে ডেকে আমি কি হয়েছি? হয়রান হয়েছে। বুঝছেন? বুঝতে পেরেছে, কিন্তু ভুল হয়ে যায়। এগুলো প্র্যাকটিস করলে এমনিতেই পারবেন, এগুলো জাস্ট প্র্যাকটিস করলে এমনিতে। যেমন ভাবের গভীরতা, যেমন সবাই হাই হাই করতে লাগলো, এটা একটা ভাবকে বুঝায়, এটা একটা ভাব প্রকাশ করে যে সবাই হাই হাই করতে লাগলো, এটা বুঝতে পারতেন। বারবার সে কামান গর্জে উঠলো, তার মানে একের পর এক কামান গর্জে উঠলো, অনুভূতি বুঝাতে। তারপর দেখেন ঘায়ে ভয় গা চমচম করছে, এই যে চমচম, এটা একটা অনুভূতি বুঝাচ্ছে, তাই না? বিশেষণ বুঝাতে। তারপর হচ্ছে কি? ফিল সুজে বাজে জলে মিঠির মিঠিরে, জলে ক্রিয়াকে বিশেষায়িত করতেছে, জলেকে বিশেষায়িত করতেছে, কিভাবে? জলে। ধ্বনি ব্যঞ্জনা বুঝাতে, যেমন ঝিরঝির, এটা কি? একটা ধ্বনি, একটা সাউন্ড। ধ্বনি ব্যঞ্জনা মিনস সাউন্ড। এরপর দেখেন বৃষ্টি পরে টাপুর টুপুর, এটা একটা সাউন্ডকে বুঝায়। এরপর খেয়াল করবেন ছেলেটিকে চোখে চোখে রেখো, এই চোখে চোখে মানে কি? চোখে চোখে মানে কি দুই চোখ দিয়ে রাখো না, সতর্কতার সাথে রেখো। হ্যাঁ, তারপর হচ্ছে কি? তো ফুলগুলো, এটা হবে ফুল, ফুলগুলো তুই আনরে বাছা বাছা, ভাবের গভীরতা, কালের বিশ্বাস, সবই পারবেন। জাস্ট আপনি একটু যদি ভাষা এগুলো ভালো করে পড়েন, তাহলে দেখবেন যে আপনি অটোমেটিক এগুলো পারতেছেন। যেমন এই প্রশ্ন সলভ করেন, যেমন কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ? এখন ধনাত্মক মানে কি? ওই যে বলছি সাউন্ড, এখন বলেন এখানে কোনটা সাউন্ড বুঝায়? বাড়ি বাড়ি হেঁটে, বাড়ি বাড়ি হেঁটে মানে বুঝি না, বাড়ি বাড়ি হেঁটে তো ক্রিয়া বিশেষণ। এটা 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 এটার আনসার কি হবে বলেন তো? এটার আনসার কি হবে? সবাই সবাই একটু ট্রাই করুন, দেখেন পারেন কিনা। সিম্পল জিনিস, সিম্পল, একদম একদম সহজ জিনিস। এটা মানে নিজে জাস্ট একটু মানে 10 মিনিট পড়লেই হয়। আপনি নিজে 10 মিনিট পড়লে আপনি এটা পারবেন। 10 মিনিট ভালো করে পড়েন, পরে আপনি নিজেই বিগত সালের প্রশ্ন সলভ করেন, আপনি দেখবেন আপনি পারতেছেন। তাহলে এটার উত্তর কি? টুপটাপ। আচ্ছা এরপর দেখেন শুনে বুকটা টিপ টিপ করছিল, এটা টিপ টিপ হবে আর কি। এখন এটা কি? এটা কেমন অব্যয়? তো বুঝতে পারতেছেন এটা অনুকার অব্যয়। অনুকার মানে কি? সাউন্ড। সকাল সকাল এসো, আচ্ছা এখন বলেন এই সকাল সকাল এসো, এখানে সকাল সকাল এটা কি অর্থ প্রকাশ করে? এটা কিন্তু আমি কিন্তু ক্লাসে পড়াই নাই উদাহরণটা, বাট তবু আপনি পারবেন। আচ্ছা বলেন তো সকাল সকাল এসো দ্যাট মিনস কি বুঝাচ্ছে এখানে বলেন তো? সকাল সকাল এসো তার মানে কি বুঝাচ্ছে বলেন? সকাল সকাল এসো কি বুঝাচ্ছে বলেন? ভেরি গুড। তাহলে সকাল সকাল এসো মানে কি? তাড়াতাড়ি এসো। সকাল সকাল এসো মানে তো সকালেই এসো, খুব সকালে এসো। কিন্তু এটা বুঝাচ্ছে আসলে সকাল সকাল মানে অনেকে উত্তর খুব সকাল না, মানে তাড়াতাড়ি এসো। যেমন আপনি ধরেন আমি আপনাকে বলি, অনেকে এটা রাইট অ্যান্সার মনে করবেন যে খুব সকাল, অনেকে বলবেন যে ভাই সি কেন হইলো না? আমরা কিন্তু রাতেও, যেমন এখন রাত, তা আমি একজনকে ফোন দিলাম যে আমি ধরেন আমার ছোট ভাইকে পাঠাইলাম যে দোকানে যা, দোকানে গিয়ে লবণ আন, এখন সে লবণ, তো আমি তাকে কল দিলাম, কিন্তু তুই আসিস না কেন? সে বললো আমি তো আসতেছি। আমি বললাম সকাল সকাল আয়, তার মানে কি তুই কি সকালে আয়, এখন বাসায় আসিস না, তুই সকালে আসিস, এরকম কিছু না। কাজে এটা কিন্তু খুব সকালে বুঝাচ্ছে না, হ্যাঁ, তো বুঝতে হবে। আচ্ছা এরপর দেখেন হারি হারি সন্দেশ, এখন এই বহুবচনটা এটা কি প্রকাশ করতেছে বলেন? বহুবচনটা এটা কি প্রকাশ করতেছে? এটা পারবেন যে এটা পদের দ্বিত্ব প্রয়োগ, মানে একটা এই হারি শব্দ পদটাকে এটাকে দুইবার প্রয়োগ করা হয়েছে। বড় বড় গাছ, এখন এই দ্বিরুক্ত শব্দটা ব্যবহার হয়েছে কেন বলেন? বড় বড়, আমি তো বড় গাছও বলতে পারতাম, বাট কেন আমি বড় বড় গাছ বললাম বলেন তো? আমি তো বড় গাছও বলতে পারতাম, বাট কেন আমি বড় বড় গাছ বললাম? তাহলে বলেন এটা কি? এটা হচ্ছে বহু বচন বুঝাতে। দেখেন বড় গাছ মানে কিন্তু একটা গাছ,
কিন্তু বড় বড় গাছ মানে তখন বোঝায় যে অনেক গাছ, তখন কি বোঝায়? অনেক গাছ। বুঝতে পারছেন ভাই? আমি কি বুঝাইতে পারছি বলেন তো? একজন বলছে সংখ্যা বোঝায় না, এটা কি সংখ্যা মানে বড় বড় গাছ বলতে কয়টা গাছের সংখ্যা, এটা কি বুঝায়? না। সংখ্যা কেন হবে? সংখ্যা কেন হবে? বড় বড় গাছ মানে কি গাছের সংখ্যাকে বুঝায়? কয়টা গাছ? আপনি গাছের সংখ্যা বুঝাচ্ছে 10টা 12টা এরকম বুঝাচ্ছে না তো, তাহলে কেন হবে? বুঝছেন? ওকে, যেমন দেখেন আমি যদি বলি ফুল, তাই না? খেয়াল করেন, আমি যদি বলি যে হ্যাঁ ধরেন আমি বললাম যে ছোট ছোট আম, তার মানে একটা আম, ছোট ছোট আম মানে অনেক আম। এখন বলছে খ হবে না কেন? বাবা খ কেন হবে না এখানে সেটা বলে নাই। এখানে বলছে যখন দ্বিরুক্ত শব্দের কথা আসবে তখন সেটা কি অর্থ প্রকাশ করে, মানে এই আপনাকে দ্বিরুক্ত শব্দ মানে বুঝতে হবে যে কি অর্থ প্রকাশ করে। এখন বিশেষণ তো অর্থ, মানে বিশেষণ তো কোনো অর্থ প্রকাশ করে না, মানে এটা তারা বুঝাচ্ছে যে এই বড় বড় এই দুটো কি অর্থ প্রকাশ করতেছে সেটা। আমি কি বুঝাইতে পারছি? তো যারা খ উত্তর করছেন তারা কোন সেন্সে উত্তর করছেন আই ডোন্ট নো। আপনাদেরকে তো এটাই পড়াচ্ছি যে দ্বিরুক্ত শব্দ মানেই কোন অর্থ প্রকাশ করে এটা। এখন দ্বিরুক্ত শব্দ এটা কি বিশেষণ অর্থ প্রকাশ করতেছে? বলেন তো, বুঝতে হবে ব্যাপারটা, বুঝতে হবে। হ্যাঁ, শুধু শুধু আনসার করলে হবে না, বুঝে উত্তর করতে হবে। ওকে, তো আজকের ক্লাসটাকে বুঝতে পেরেছেন? আজকের ক্লাসে আমরা খুব ছোট একটা টপিক দ্বিরুক্ত শব্দ এবং মোটামুটি ছোট একটা টপিক নত সত্য বিধান নিয়ে আলোচনা করেছি। হোপফুলি যে আপনাদের এই দুটো টপিক নিয়ে আর কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। এবং আগামীকাল আপনাদের ক্লাস আছে কিনা? না, আগামীকাল আপনাদের ক্লাস নাই। আগামীকাল আপনাদের এক্সাম হয়ে যাবে এই দুটো টপিকের উপর, এবং নিয়মিত কিন্তু আলহামদুলিল্লাহ এক্সাম গুলো চলতেছে, ক্লাস নিয়মিত চলতেছে, এক্সাম নিয়মিত চলতেছে, সবকিছু আমি অত্যন্ত গোছানো ভাবে আপনাদের হচ্ছে। আমার মনে হয় না যে বিন্দু পরিমাণে এই কোর্সে আপনাদের কোনো জিনিসের অসুবিধা হচ্ছে বলে আমার মনে হয় না। আর যদি কোনো সমস্যা ফিল করেন তো সেটা অবশ্যই জানাবেন, সেটারও সমাধান আছে। বাট আমি কিন্তু চেষ্টা করতেছি, আমাদের এখানে সবকিছু যথেষ্ট সুন্দরভাবে আলহামদুলিল্লাহ চলতেছে। হ্যাঁ, তো আজকের ক্লাসটা কেমন লাগলো জানিয়ে দিবেন এবং দোয়া করবেন, ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।